আরে বাবা, দেখলেন তো এই নিয়ে 19টা হলো। আচ্ছা, কাহা তো সহ্য হয় বলুন তো? অম্বল, বুঝলেন, অম্বল। আমারও হয়। দুপুরে কি খেয়েছেন কি? না, তেমন আর কই। এই ধরেন এই পাবদা মাছের ঝোল, সর্ষে ইলিশ আর ওই ডাল। পাবদা কিনেছিলেন বুঝি আজ? হ্যাঁ, বেশ বড় বড়, বুঝলেন না, এই 7টাতে 1 কেজি। দাম একটু বেশি পড়েছে, তারপর ওই পাবদা বলে কথা। ঠিকই বলেছেন, পাবদা মাছের স্বাদই আলাদা। আমি আবার ওই বাজারে পাবদা দেখলেই কিনে ফেলি, ওই দামের দিকে বড় একটা তোয়াক্কা করি না। আপনার কথাই আলাদা। ছেলে ইঞ্জিনিয়ার, ছেলের বউ ডাক্তার, টাকা টাকা। তাও ভালো যে আপনার ছেলে টাকা পয়সা আপনার হাতে তুলে দেয়। কজন ছেলে পুলে দেয় বলুন তো? হ্যাঁ, তা অবশ্য দেয়, তবে আজকের কথা আলাদা। পেনশনের টাকাটা তুললাম কিনা, এই দিনটিতে খরচ করার হাতটা একটু বেড়ে যায়। সবার জন্য কেনাকাটা করতে মন চায়, নিজেকে তখন আর ওই প্যারাসাইট বলে মনে হয় না। আমারও, জানেন, আমার এই দিনটাতে অন্যরকম একটা অনুভূতি হয়। মনে হয় যেন ফুরিয়ে যায়নি এখনো। এ আয় আমার, এ নিতান্তই আমার আয়। অথচ দেখেন, ছেলেমেয়েরা হাত ভরে টাকা দিলেও খরচ করতে কেমন যেন একটা বাঁধো থাকে। হ্যাঁ, সত্যিই তাই। এমন কেন হয় বলুন তো? আসলে কি জানেন, বয়স হওয়া মানে এই বুড়িয়ে যাওয়া। এটা সমাজ বলুন, সংসার বলুন, সবার কাছে কেমন যেন একটা বোঝা স্বরূপ, জঞ্জাল। এই সত্যটা বোধ হয় নিজের মনও নিজেকে জানান দিয়ে যায়। দারুণ বলেছেন। এখন বোধ হয় আমাদের ওই সুকান্তের সেই বিখ্যাত কবিতা ছাড়পত্র, সেটাই আড়ানোই সমীচীন, নাকি বলেন? এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে। ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলুন এবার ফেরা যাক, সন্ধে নেমেছে। হ্যাঁ, চলুন। আজ অনেক হাঁটাহাঁটি করা হলো, নাকি? হ্যাঁ, হাঁটতে হাঁটতে সময়টাও ভালোই কাটলো। সোনামণি, দাদুমণি ভাই আমার, হায় আর দৌড়াস রে, আমি আর পারছি না রে বাবা। আমার কোমরটা বুঝি এবার গেল রে। কি মজা দিদার কোমর নেই, দিদা তুমি বেচারি। দাঁড়া, আমি দেখাচ্ছি মজা তোকে। আমাকে ধরতে পারবে না, আমি হচ্ছি সুপারম্যান, ইয়া শক্তি আমার। আমার দাদু লক্ষ্মী সোনামণি ভাইয়া, আয়। এই যে এই একটু পায়েস আছে, খেয়ে নে ভাইয়া। রাইন, দিদাকে ভোগাচ্ছ কেন শুনি? শিগগির খেয়ে নাও, হ্যারি আপ। তুমি এসে গেছো বৌমা? হ্যাঁ মা। বাঁচালে মা। দেখেছো এখন তোমার ছেলে কেমন গপ গপ করে খাচ্ছে, দেখো। এই দিদা, কি হলো, দিচ্ছ না কেন? দেখেছো তো এখন কত গরজ। মা, তুমি রাইমকে আদুটা একটু বেশি করো, আর তাই দুষ্টুটা তোমাকে একটু ভয় পায় না। কিন্তু দেখো আমাকে কেমন ভয় পায়। পাবে ভয় কি? আরে তোকে তো রীতিমতো আমিও ভয় পাই রে, তাই না দাদু? মা, তুমি একটা ভূত, মামদা ভূত। বিকেলের হাঁটাহাঁটি শেষ হলো তাহলে? আমি তো ভাবলাম বুঝি আজকে রাত 11টাই বাজে। মাথা খারাপ, ওই একদিনেই তো আমার আক্কেল গুড়ুম। রাত করে ফিরি আর তুমি দরজায় ছিটকে নিয়ে এটে বসে থাকো আর কি। সেদিন মৌটা সময় মতো বাসায় ফিরে না এলে কি যে হতো, ওই রুটি বানানোর বেলুনটাই নাকি তুমি আমার মাথায় ছুঁড়ে মারতে। মারতাম কি, আলবত মারতাম। সেদিন মৌটা এসে তোমাকে বাঁচিয়েছিল, নইলে। শুনলে তোর শাশুড়ির কথাবার্তার ধরনটা শুনলি?
সেদিন ওই ঘটনার পর পুরো একটা সপ্তাহ চলে গেল, তবু ওই ভদ্রমহিলার মনে এতটুকু অনুশোচনা হলো না। আশ্চর্য। বাবা, তুমি তোমার ঘরে গিয়ে চেঞ্জ হয়ে টিভি নিউজটা দেখো গিয়ে। যাও তো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মা। কি চা চাই তো? তবে ওই রহিমার মারা হাতের নয়। ঠিক আছে, তুমি তোমার ঘরে যাও, আমি চা পাঠাচ্ছি। মা, চা পাঠানোর আগে একবার বাবার ঘরে যেও। যাব। কে? বাবা? আসবো একটু? হ্যাঁ, এসো না। কি করছিস? ক্লিনিকে যাসনি বুঝি? যাবো বাবা, তবে এখন নয়, এই 5টার দিকে। কিছু বলবে তুমি? চা চাই বুঝি? না, মানে তোর শাশুড়ি তো আর এই সময় কি জানি সমিতি টমিটি যেন করে, তো তার অপেক্ষায় বসে থাকলে তো আমার চায়ের নেশাটাই কেটে যাবে রে মা। তাই ভাবলাম তোকে একটু বিরক্ত করি। বুঝলাম বাবা। বোমা, যদি পারিস তাহলে চাটা তুই বানাস মা। মানে তোর ওই রহিমের মার চা বানানোটা না আমি বানাতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, মোটেও ঠিক নেই। শোনো বাবা, কথায় বলে পর কখনো হয় না আপন। মা, এ কথার মানে? তোমরা মুখে মুখে যতই বলো না কেন আমি তোমাদের মেয়ে আর তোমরা আমার বাবা মা, আসলে এসব কিছুই না। তোমরা আমার শ্বশুর শাশুড়ি আর আমি তোমাদের পুত্রবধূ, ব্যাস। কেন রে, হঠাৎ একথা বলছিস কেন মা? আচ্ছা তুমি বলো, তুমি আমার বাবা হলে মেয়ের কাছে এক কাপ চা চাইতে এত দ্বিধা করতে? না না, দ্বিধা করলাম কোথায়? আলবৎ করেছো। এই যে চা চাইতে এসে আমাকে বৌমা বলে ডাকলে কেন, বলো কেন? অথচ কথায় কথায় বলো তোমরা আমার বাবা মা, আমি তোমাদের মেয়ে। আসলে তো তুই আমাদের মেয়ে রে। জানিস মৌ, রাতুলের জন্মের পর যখন অনেক বছর কেটে গেল, আমাদের আর কোনো সন্তানাদি হলো না, তখন তোর শাশুড়ির সে কি আফসোস একটি মেয়ের জন্য। আমি ওকে বললাম, দেখো লতা, রাতুলের বিয়ে দিয়ে আমরা মেয়ে ঘরে আনবো। বিধাতা কি যেন কিভাবে আমাদের আরজি কবুল করলেন, আর আমরাও তোর মতো আশ্চর্য ভালো একটা মেয়ে পেয়ে গেলাম। বাবা, বাবা কিছু মনে করনি তো? আমি এমনি দুষ্টুমি করছিলাম। তা তোমার জন্য চা নিয়ে আসি? ও হ্যাঁ, তোর জন্য করিস, একসঙ্গে বসে চা খাওয়া যাবে। হ্যাঁ রে, দাদুটা কোথায়? অনেকক্ষণ দেখছি না। তার তো বাবা একটাই কাজ, এক মনে টিভিতে কার্টুন দেখা। হ্যাঁ, আধুনিক রূপকথা কল্পনার জগৎটাকে একেবারে দৃশ্যের শেকলে বেঁধে দিয়েছে। আমারও মাঝে মধ্যে খুব ভালো লাগে, বুঝলি? তা লাগবে না, তুমিও তো দিনে দিনে রাইমের বয়সী হয়ে যাচ্ছ। আচ্ছা বলেছিস। আশ্চর্য, আমার ব্ল্যাক হেয়ার ক্লিপটা তো এখানেই ছিল, গেল কোথায়? পাচ্ছি না কেন। রাইমটা দিনে দিনে যা হয়েছে না, ড্রেসিং টেবিলেও তার হাত দিয়া চাই। মৌ, মৌ, কি ব্যাপার মৌ, তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? আজ তো তোমার অফ ডে জানতাম। হ্যাঁ, অফ ডেই তো ছিল, তবে কয়েকদিন হলো আরেকটা নার্সিং হোমে জয়েন করেছি, ওখানে আজ পেশেন্ট দেখব। কথাটা এমন ভাবে বলছো যেন বাইরের কোনো লোককে বলছো। তুমি তো আজকাল বাইরেরই লোক হয়ে উঠেছ মৌ। দিনে দিনে যেভাবে তোমার ডাক্তারি পেশা বিস্তার লাভ করছে, তাতে তোমার সঙ্গ পাওয়াই দূর হয়ে যাচ্ছে। বাহ রাতুল বাহ, যে কমপ্লেন করব আমি না তা করছো তুমি। তোমার ব্যস্ততায় তো আজকাল আকাশচুম্বী, দিনরাত শুধু টাকার পেছনে ছুটছো। তোমার পৃথিবীতে তুমি যখন এতই ব্যস্ত, তখন আমার পৃথিবীটাও আমি নিজের করে গড়ে নেবার চেষ্টা করছি, আর কিছু নয় রাতুল। আজ আমি মোটো ব্যস্ত নেই মৌ, চলো না বাইরে কোথাও যাই, বাইরেই খাবো, ঘুরবো। প্লিজ রাইমকে রেডি করো। না থাক, রাইম বরং মার কাছেই থাক, তুমি আমি দুজনে। কিন্তু রাতুল, তুমি ফ্রি থাকলেই তো আর চলবে না, আমাকেও তো ফ্রি থাকতে হবে। আজ আমি ভীষণ ব্যস্ত রাতুল। আচ্ছা মৌ, প্লিজ বলো তো, তোমার বাইরে কাজ করবার দরকারটা কি?
এই আমি মাসে কত টাকা আয় করি তুমি জানো? জানো না? কি চাই তোমার? বলো কি চাই? কি পেলে তুমি তোমার এই ডাক্তারি পেশা ছেড়ে দিবে বলো? আমার আইডেন্টিটি চাই রাতুল। তোমার আইডেন্টিটি? হ্যাঁ। তোমার আইডেন্টিটি তো তুমি ব্যবসায়ী রাতুল আহমেদের স্ত্রী। বাহ রাতুল, তোমার ভাষায় আমি হচ্ছি জাস্ট লাইক এ উপগ্রহ। না, তুমি পূর্ণ করলে তার রিফ্লেক্টেড গ্লোরিতে পূর্ণিমার চাঁদ হয়ে আলো ছড়াবো, আর তুমি পাপ করলে আমাবস্যার কালোতে ঢেকে যাব। হাউ সিলি রাতুল। তুমি তো এমন ছিলে না মৌ। রবীন্দ্রসঙ্গীত পাগল অদ্ভুত শান্তশিষ্ট একটা মেয়েকে ভালোবেসেছিলাম আমি। তুমিও তো এমন ছিলে না রাতুল। আমিও তো একজন সৎ স্মার্ট আদর্শবাদী ইঞ্জিনিয়ারকে বিয়ে করেছিলাম, টাকার পেছনে ঊর্ধ্বশ্বাসে ছোটা কোনো ব্যবসায়ীকে নয়। প্লিজ স্টপ ইট, স্টপ। রাত 12টা। কি হলো? রাতুল এখনো ফিরছে না কেন? কখনো তো সে এত রাত করে বাড়ি ফেরে না। মা দুবার এসে জিজ্ঞেস করে গিয়েছেন, কিন্তু আমি বলেছি ওর আজ ফিরতে দেরি হবে। কিন্তু ও তো আমাকে কিছুই বলে যায়নি। না, আমি রাতুলের প্রতি অন্যায় আচরণ করছি না তো? যে রাতুলকে আমি ভালোবেসেছিলাম, আমার মনের মণিকোঠায় রাতুলের যে ছবিটা পরম যত্নে তোলা ছিল, সেটার সঙ্গে মিলছি না বলেই কি? কিন্তু হ্যাঁ, রাতুল আর আমার মধ্যে মানসিকতা, রুচি, মূল্যবোধ, ধ্যান ধারণার বিরাট এক ব্যবধান আমি আজ মর্মে মর্মে উপলব্ধি করছি। আর তাই তো রাতুলের এই নতুন ব্যবসায় ফুলে ফেপে ওঠাকে আমি কিছুতেই সহজভাবে নিতে পারছি না। এ বোধ একান্তই আমার। এর দ্বারা অন্যকে প্রভাবিত করার মোটেও ঠিক নয়। আমি ভীষণভাবে বুঝতে পারছি আমার বোধটুকু রাতুল আর আমার জীবনটাকে দিনে দিনে কালো মেঘে ঢেকে দিচ্ছে। ওই বুঝি এলো। আশ্চর্য, এত দেরি করলে যে? মোবাইল তো রেসপন্স করছিল না। কি ব্যাপার? চিন্তা হয় না বুঝি? শোনো, দেরি হলো, শুভ কাজটা আজ হয়ে গেল। সে যে বাড়িধারার ফ্ল্যাটের এগ্রিমেন্ট আজ হয়ে গেল। আচ্ছা, নাও কাগজটা তুলে রেখে দাও। যাই, মাকে বলে আসি, মা জেগে রয়েছেন। আরে না না, এক্ষুনি 5 কান করবার দরকার কি? মানে এক্ষুনি সবাইকে না বলে বেড়ালে কি নয়? তাই বলে বাবা মাকে বলাটাকে তুমি? আহা, পরে বললো তো হবে নাকি? আচ্ছা ঠিক আছে। এই, তুমি কিছু খাবে? না, এখন আর কিছু খাবো না। মৌ শোনো, তুমি এই ব্রিফকেসের টাকাগুলো একটু সাবধানে তুলে রেখো। এত টাকা? রাতুল, টাকাগুলো কি সাদা নাকি কালো? ওহো, আবার লেকচার? রাত দুপুরে আবার লেকচার? সরি রাতুল, ভুল হয়ে গেছে। কি হলো? স্পিড তোলা যাচ্ছে না। তবে কেমন ল্যাংচাতে যেতে হবে নাকি? ড্রাইভার নিলে না কেন? আজকের এই বিশেষ দিনে তুমি ড্রাইভার অ্যালাউ করতে? এমনি বললাম। জানো রাতুল, আমাদের বিবাহ বার্ষিকী এলে না, তোমার সাথে আমার পরিচয়ের প্রথম দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ে। তোমার পড়ে না? আমার মোটেও তা নয়। আমার ভীষণভাবে বাসর ঘরে সে লাল চলিতে আবৃত লজ্জারাঙা মৌকে মনে পড়ে। ঠিক তখন ভেতরে ভেতরে আমি বেপরোয়া হয়ে উঠি। আর তার প্রমাণ তো আজও প্রতি ম্যারেজ ইউনিভার্সিটিতে দিয়ে থাকি নাকি? রাতুল, একদম দুষ্টুমি করবে না। ভালো হবে না বলে দিচ্ছি। বাহ, তোমাকে দারুণ লাগছে। তাই? ব্যস্ততম ডাক্তার মহুয়া আহমেদ আজও লজ্জায় রাঙা হয় তাহলে? না, কিছুই হারাইনি। মিছেই কদিন ভাবছিলাম আমি। রাতুল, বেরোনোর সময় বলেছিলে নৌকায় চড়াবে। কোথায়? এ তো শুকনো তেপান্তরে মাটি নিয়ে এলে, জলে ছিটে ফোটা তো দেখতে পাচ্ছি না।
ছিটে ফোটা জল দিয়ে কি হবে গো, একটু পরেই তুমি বিশাল জলরাশি দেখতে পাবে। নৌকা ঠিক করাই আছে, তুমি চাইলে মাঝি ভাইয়ের দু একখানা বাউল সঙ্গীত শুনতে পারবে। পূর্ব অভিজ্ঞতা মনে হচ্ছে। তা কাকে নিয়ে এসেছিলে শুনি? ধ্যাত, কাকে আবার নিয়ে আসবো, এই বন্ধু বান্ধব মিলে আসি না মাঝে মধ্যে। ওই যে নদী দেখতে পেয়েছি। নামো এবার। কালো মেঘ করেছে দেখেছো, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। এবারে কেমন খুশি হলে শুনি? দারুণ হলো। এই এসো না, ভিজে একাকার হই। আর এভাবেই পালিত হোক আমাদের ষষ্ঠ ম্যারেজ ডে। না, আমি আর কখনো তোমার সঙ্গে এই দিনটিতে বেরোবই না। প্রতিবারই একটা না একটা ফ্যাকরা লেগে আছে। ওই যে মনে নাই গতবার কি হলো, রাস্তার মাঝখানে গাড়ির সেলফ ফেসে গেল, তারপর দুজনে পালা করে ঠেলো গাড়ি। আরে একটা না একটা কিছু হয় বলেই তো দিনটা অন্যরকম। এসো তো, এসো। না, আমি লোক হাসাতে পারবো না, তুমি ভেজো, আমি গাড়িতে বসছি। গাড়িতে বসছি? তবে রে, এখানে লোক কোথায়? হ্যাঁ, এই রাতুল। হ্যালো। হ্যাঁ, এই তো 10 মিনিটের মধ্যে বেরোচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। মা, ব্রেকফাস্ট রেডি তো? হ্যাঁ, এই যে নে, তোরটাই আগে রেডি করেছি। বসে খা না রে খোকা, 10 মিনিটের জায়গায় না হলে আরো 5 মিনিট বেশি লাগবে, তাতে এমন কি ক্ষতি হবে? মা, তুমি পাউরুটিতে আজকাল বেশি মাখন লাগাও কেন? কই রে, আজ তো একদম নামমাত্র লাগালাম। আসলে আজকাল খাওয়া দাওয়া নিয়ে তুই এত বেশি খিচির পিটির করিস। বাবা, তুমি সকাল হলে এতগুলো খবরের কাগজ নিয়ে বসো, কি এত পড়ছো মন দিয়ে? কি আছে ওতে? খুন, রাহাজানি, ক্রিকেট, ফুটবল। ওগুলো কি খবর নয়? মা, চা দাও। তোমার মার মুখে শুনলাম তুমি নাকি বাড়ি ধারায় ফ্ল্যাট কেনার চেষ্টা করছো। হ্যাঁ, ঠিকই শুনেছ। কেন? একটা বাড়ি থাকতে আবার ফ্ল্যাট কেনা কেন? পারলে এটাই আরো বাড়াও। তাছাড়া কদিন আগেই তো বনশ্রীতে প্লট কিনলে। বাবা, কোথায় গুলশান, বনানী, বাড়িধারা, আর কোথায় তোমার ওই খিলগাঁও, শান্তিনগর? স্ট্যাটাস বলেও তো একটা ব্যাপার আছে। কেন, এখানকার লোকজনের স্ট্যাটাস নেই? কিছুই তো খেলি না রে, চাটা অন্তত শেষ করে যা। তাহলে আর মেছি এই বাড়িটাতে এত পয়সা খরচ করলে কেন? বাড়িটা সুন্দর হলো, আধুনিক হলো। আমি যাই মা, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, দেখলে তোমার ছেলের কাণ্ডটা? দেখলে? কেন, কি আবার করলো সে? কথাগুলোকে কোন পাশ কাটিয়ে চলে গেল। ওর কাজের সময় হয়ে গেছে, তাই চলে গেছে। এতে পাশ কাটানোর কি হলো? হ্যাঁ, তোমার ছেলে আজকাল বড়ই কাজের হয়েছে দেখছি। সামান্য চাকরির টাকায় কত কষ্ট করে জমিটুকু কিনেছিলাম। বিয়ের সময় তোমার বাবা মায়ের দেয়া গহনাগুলো তুমি আমার হাতে তুলে দিয়েছিলে ছেলের মঙ্গলের জন্য। ঢাকা শহরে ছেলের মাথা গোজা ঠাঁই করে দিতে হবে। হ্যাঁ, আর আজ তোমার ছেলের মাথা এতই বড় হয়েছে যে এ বাড়িতে আর ধরছে না গো। তুমি আসলে বেশি বেশি ভাবো। কেন, খোকার দুটো পয়সা হয়েছে, এতে দোষের কি হয়েছে? ও তো কোনোদিন আমাদের কোনো অমর্যাদা করেনি। কর্তব্য পরায়ণ ছেলে আমার। ও যদি বড় একটা অভিজাত এলাকায় অ্যাপার্টমেন্ট কিনতেই পারে, সেই সাফল্য কি আমাদের নয়? এই নোংরা ঘিঞ্জি এলাকা ছেড়ে আমরা সবাই তো সেখানেই চলে যাব নাকি? তা এই বাড়িটার কি হবে? কেন, এটা ভাড়া দিয়ে দেব? হ্যাঁ, তা অবশ্যই দেয়া যাবে, কিন্তু ভাড়াটিয়া যারা বাড়িটা যত্ন করবে তো। আসলে এই বাড়িটার জন্য আমার বড় মায়া, বুঝলে? সে আমি জানি। নাও, তোমার চা জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, দাও। তারে বুঝিতে পারিনি।
বন্ধ করলে কেন? দারুণ লাগছিল। ড্রেসিং গ্লাসে কেশ বিন্যাসরত অপরূপা স্নিগ্ধ নারী প্রতিকৃতি, সঙ্গে রবীন্দ্রসঙ্গীত, এই দুইয়ের কম্বিনেশনে মুগ্ধ আমি। ভাবছিলাম শুধু। কি ভাবছিলে? ভাবনাটা চিরকালই রিয়েলাইজেশনের ব্যাপার, ভাষায় ব্যক্ত করা যায় কি? তোমাকে বেশ রোমান্টিক লাগছে তো আজ। ব্যাপার কি রাতুল? এই লাইট অফ করে এসো না প্লিজ, বড্ড ঘুম পাচ্ছে। তোমার আর 10টা বাজতে না বাজতেই ঘুম পাচ্ছে না? এই কি হলো, কি ভাবছো এত? হঠাৎ অন্যমনস্ক হয়ে গেলে যে? জানো রাতুল, আজ আমার ক্লিনিকে একটা সিজার পেশেন্ট ভর্তি হলো। 20-21 বছর হবে মেয়েটার। কি অদ্ভুত মায়াময় দুটি চোখ ওর, কথাবার্তা এত সরল। আমি ডাক্তার ও পেশেন্ট এই হিসেবে মন ওর নেই। কি নির্দ্বিধায় ওর দুঃখের কথাগুলো আমায় বলে গেল। আশ্চর্য, পেশেন্টের পোকা তোমার মাথায় আজকাল বাড়িতেও থাকে নাকি? কত রকম কষ্ট যে মানুষের থাকে রাতুল। মেয়েটার প্রথম সন্তান নষ্ট হয়ে যায়, দ্বিতীয় সন্তানটি মৃত জন্ম নেয়। মেয়েটা কি যে করুণ আকুতি করলো আমার কাছে। কি বলল? বলল আমি যেন এবার ওর বাচ্চাটাকে বাঁচাতে পারি। ওর ভীষণ ইচ্ছে মা ডাক শোনার। তাই শ্বশুর শাশুড়িকে না জানিয়ে ওর স্বামী আরও দুজনে সিজারিয়ানের মাধ্যমে এবারে বাচ্চাটা জন্ম দিতে চায়। ভেরি স্যাড। দেখো এবার আবার কোনো সমস্যা না হয়। ওই পেশেন্ট তো তোমার না? কবে অপারেশন বললে? কালই। মৌ, আমি কিন্তু তোমাকে আগে ভাগে বলে রাখছি, 5 তারিখে কোনো কাজ রাখবে না। বাসায় পার্টি, লোকদের ইনভাইট করা হয়ে গেছে। সেদিন তুমি অবশ্যই ডাক্তার মহুয়া আহমেদ নও, একেবারে মিসেস রাতুল। হ্যাঁ হ্যাঁ, সেই ভাবনাটা মাথায় রেখে আমি এবারে শিডিউলগুলো ঠিক করেছি। এই রাতুল। বলো। না মানে রাতুল, আমি আবার মা হতে চলেছি। মানে তুমি মা হতে চলেছ? আমি আবার বাবা হচ্ছি? রাইমের ভাই বা বোন? আশ্চর্য মৌ, তুমি এরকম একটা কথা চেপে রেখেছো। এসো এসো বলছি। এই রাতুল প্লিজ, আস্তে, সবাই শুনতে পাবে তো। শুনুক, আমি চেঁচিয়ে সবাইকে জানাবো। মা 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 জানেন তো, শুধু শুধু চেঁচিও না তো। তার মানে আমি? ওহো মৌ, তোমার এখনো হয়নি? গেস্টদের আসার সময় হয়ে গেল। এই তো হচ্ছে। তুমি এখানে না থেকে ড্রয়িং রুমে যাও না প্লিজ। আনোয়ার ভাই বোধহয় এক্ষুনি এসে পড়বেন। সে কি, তুমি এটা কি শাড়ি পরেছো? আশ্চর্য মৌ, এটা একটা পার্টি, এত হালকা গয়নাগাটি বের করছো কেন? সোয়েবের পার্টিতে দেখোনি সেদিন মিসেস সোয়েব কেমন? রাতুল, তুমি তো জানো জবরজং সাজসজ্জা আমি একদম পছন্দ করি না। ডোন্ট ওরি, আমার এই এক্সেপশনাল সাজ আমাকে আলাদা করে চেনাবে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, আমি যাচ্ছি। রাতুল শোনো তো, এই বাবা মাকে একটু স্মরণ রেখো। খবরদার হার্ড ড্রিঙ্ক একদম করবে না। তোমার কিছু কিছু বন্ধু তো একেবারেই যাতা। মৌ, তোমাকে আমি কি করে বোঝাই যে এটাই সোসাইটির স্বাভাবিক নিয়ম। বাবা মা ঘাড়ের উপর এমন ভাবে বসে আছেন যে মন খুলে একটু ফান করারও জো নেই। ছি রাতুল, বাবা মা সম্পর্কে এমন মন্তব্য তুমি আজকাল করো। আসলে প্রতিটা দিনই তুমি কেমন বদলে যাচ্ছ। এখন আর লেকচার না ঝেড়ে একটু তাড়াতাড়ি করো তো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। সত্যি বলছি ভাবি, আপনাকে যা লাগছে না। এই পরের দিকে নজর দিবি না বলছি। তুই বেটা চিরকালই লাকি রে। ওই যে ভাবি এদিকে আসছে। ওরে বাপরে, রে বলবো নাকি? বলিস না ভাই, ওই ভদ্র মহিলার মস্তিষ্ক এত উর্বর নয় যে ফান বোঝার ক্ষমতা রাখে। এক্সকিউজ মি, আমি একটু আসছি। হ্যাঁ হ্যালো, ডাক্তার মহুয়া আহমেদ স্পিকিং। হ্যালো ম্যাডাম, আমি ক্লিনিক থেকে সিস্টার ইনচার্জ শম্পা বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, 7 নম্বর বেডের আপনার সিজার পেশেন্টের প্রবলেম হচ্ছে। কি হয়েছে? বিপি হঠাৎ ফল করেছে,
পেশেন্ট রেস্টলেস। স্টিচ চেক করেছেন? জি ম্যাডাম, স্টিচ ওকে, ব্লিডিংও নেই। বেরি ঠিক আছে তো? জি ম্যাডাম। শুনুন, প্রেশারটা কন্টিনিউয়াস মনিটর করুন। পায়ের দিকটা উঁচু করে দিয়ে ফ্লুইড বাড়িয়ে দিন। 15 ড্রপস চলছে তো 20 করে দিন। জি আচ্ছা ম্যাডাম। হঠাৎ প্রেশার ফল করলো কেন? পেশেন্ট তো অ্যানিমিক নয়, ইসিজিও তো ভালো করে চেক করা হয়েছিল। কি ব্যাপার মৌ, কার ফোন? এনিথিং রং? হ্যাঁ রাতুল, মানে ওই যে তোমাকে যে মেয়েটার কথা বলছিলাম না, ওই যে আজই সকালে যার সিজার করলাম, ওর কিছু প্রবলেম হচ্ছে, হঠাৎ প্রেশার ফল করেছে। দেখো মৌ, আমি তোমার ওসব কোনো কথাই শুনতে চাই না। এখন থেকে পার্টি শেষ না হওয়া পর্যন্ত তুমি মোবাইল ফোন অফ রাখবে, কোনো কল রেসপন্স করবে না। ইম্পসিবল রাতুল, আমি একজন ডাক্তার। আমি তো তোমাকে আগেই সতর্ক করেছিলাম, এই দিনটাতে কোনো ঝামেলা রাখবে না। কাম অন মৌ, কেসটা ওয়েট করছে, খাবার দিয়ে দাও। আরে অ্যারেঞ্জমেন্ট তো অনেক করেছিস রে। বাহ, জাম্বো প্রন, খাসির রেজালা, মুরগির রোস্ট, কই মাছ। হ্যাঁ তো আর বেশি কোথায় রে? কি ব্যাপার, সোয়েব ভাবে বসলো না যে? আরে বসবে বসবে, যত সব আড্ডাবাজ, আড্ডাটাই আগে ছেড়ে দিক না ওরা। মহিলারাই শুধু আড্ডাবাজ, আপনারা নন না? বিশ্বাস না হয় ওই জানলার দিকটায় একটু কান পাতুন প্লিজ, পাতুন কান। সবাই একসঙ্গে বলছে, কার কথা কে শুনছে বলুন তো? কিন্তু সোয়েব ভাবে কিন্তু দেখছি না। আরে আছে আছে, তবে শোয়েব ভাবি বোধহয় তোমাকে একটু বেশি ভাবাচ্ছে, তাই না রাতুল? এক্সকিউজ মি। হ্যাঁ, ইয়েস ম্যাডাম। হ্যালো ম্যাডাম, হ্যাঁ আপনাকে এক্ষুনি একবার আসতে হবে। পেশেন্ট খুব রেস্টলেস হয়ে গেছে। পেশেন্ট বলছে তার অবডোমেনে পেইন হচ্ছে, প্রেশার আরো ফল করেছে। প্রাইমারি হেমারেজ নয় তো? লিকেজার খুলে গেল নাকি? খোলার তো কথা নয়, 5 বছর ধরে সিজার করছি, একবারও তো এমন হয়নি। জি ম্যাডাম। ম্যাডাম কিছু বললেন? না না, শুনুন, প্রেশার মনিটরিং ঠিক মতো চলছে তো? জি ম্যাডাম, অক্সিজেন স্টার্ট করে দিয়েছি। গুড। অক্সিজেন রেসপন্স করছে তো? বুঝতে পারছি না, আপনি চলে আসুন ম্যাডাম। আমি আসছি। আপনি এক কাজ করুন, পেশেন্টের আত্মীয় স্বজন আছে এখানে? জি ম্যাডাম, এখন ভিজিটিং আওয়ার, ওরা সবাই বারবার আপনার খোঁজ করছেন। ওদেরকে বলুন ব্লাড অ্যারেঞ্জ করতে, আমি এক্ষুনি আসছি। জি। এক্ষুনি বেরোবে মানে? মাই পেশেন্ট ইজ সিরিয়াস রাতুল। তোমার পেশেন্ট যত সিরিয়াসই হোক মৌ, প্রতিটি গেস্টকে তুমি আপ্যায়ন করবে এবং তারা সবাই যখন এই বাড়ি থেকে চলে যাবে তারপরে তুমি যা খুশি করতে পারো। এর অন্যথা হলে কি যে হবে সে আমি এখন বলতে পারছি না। রাতুল প্লিজ একটু বুঝতে চেষ্টা করো, এখানে আমার ক্যারিয়ারের প্রশ্নই শুধু নয়, একটা মানুষের জীবন মরণের প্রশ্ন। আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, নতুন ফ্ল্যাট কিনা উপলক্ষে বাড়িতে পার্টি দিয়েছি আর উনি কিনা অ্যাবসার্ড। এনিথিং রং ভাবি? মানে ঘন ঘন বাঁশি বাজছিল কিনা, আই মিন ফোনের কথা বলছিলাম। আপনারা তো আবার ডাক্তার, সমস্যা তো হতেই পারে। যত সব। হ্যাঁ, কেসটা এমার্জেন্সি। হ্যাঁ, কেসটা এমার্জেন্সি। আমার এক পেশেন্ট ভেরি সিরিয়াস। হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কি খবর? ম্যাডাম আপনি এখনো এলেন না, পেশেন্ট সকালে চলে যাচ্ছে। বলেন কি, অ্যাবডোমেন চেক করেছেন? জি ম্যাডাম, স্টিচ ওকে, বাট অ্যাবডোমেন ইজ রিজিড, ভেরি রিজিড। ও গড, প্রাইমারি হেমারেজি, ভেতরে ভেতরে ব্লিডিং হচ্ছে, এক্ষুনি বেলি ওপেন করতে হবে। শিগগিরই ওটি রেডি করুন, আমি আসছি। জি ম্যাডাম। না, তুমি যাচ্ছ না। যেতে আমাকে হবেই রাতুল, তোমার এই সস্তা সামাজিকতার চেয়ে একজন মানুষের জীবনের দাম অনেক বেশি। ও মাই গড। ভাবিকে যেতে দে রাতুল, পেশেন্ট বোধ হয় সত্যি সিরিয়াস। আয় আমার সঙ্গে আয়, আমরা সবাই তো তোর ক্লোজ ফ্রেন্ড, তাছাড়া খালাম্মা তো রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কি বলছেন? কখন? ঘন্টা খানেক হলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আসছি, এক্ষুনি আসছি, এক্ষুনি। হ্যাঁ কি হয়েছে? কার ফোন? মোয়ের?
কি হলো, কথা বলছে না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিপদ, ভীষণ বিপদ, মৌয়ের বিপদ। শিগগির রাতুলকে ডাকো, এক্ষুনি নার্সিং হোমে যেতে হবে। মৌয়ের সেই পেশেন্টটা মারা গেছে। হ্যাঁ, পেশেন্টের আত্মীয় স্বজনরা মৃত্যুর জন্য ডাক্তারকে দায়ী করছে, নার্সিং হোমে গন্ডগোল করছে, ভাঙচুর করছে, মৌকে আটকে রেখেছে, মেয়েটা কিছুতেই বেরোতে পারছে না। কি বলছো এসব? রাতুল, রাতুল। হ্যাঁ মা, শুনেছি সব, আমি এক্ষুনি বেরোচ্ছি। দাঁড়াও, আমিও যাব। যাদের জন্য মেয়েটা সারাদিন এভাবে খাটে, তারাই যদি এমন অ্যারোগেন্ট হয়, না না, এটা আনএথিক্যাল, হাইলি আনএথিক্যাল। আমি তোমাদের সঙ্গে যাব। এই গন্ডগোলের মধ্যে তুমি কোথায় যাবে মা? বাবা তুমিও থাকো। আমার মেয়ের বিপদ আর আমি ঘরে বসে থাকবো মানে? বরং তুমিই থাকো, ঝামেলাটা তুমি বাদিয়েছ। আমি বাদালাম মানে? আশ্চর্য, মেয়েটা ওখানে কি অবস্থায় কি করছে, তোমরা এখানে কিনা? হ্যাঁ চলো, শিগগিরই চলো। হ্যাঁ চলো। আজ কেমন আছিস রে মা? ভালো বাবা। না 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 না, বসতে হবে না, বসতে হবে না। হ্যাঁ রে, তা কবে থেকে আবার কাজে যাচ্ছিস? অনেকদিন তো হয়ে গেল না? না না বাবা, আমি আর কাজ করব না, পুরোপুরি হাউস ওয়াইফই হয়ে যাব। মা রে, একটা দুর্ঘটনা জীবনের ছন্দ বদলে দিতে পারে না। আমি জানি রে মা, আমি জানি তুই কার উপর অভিমান করে সব কথা বলছিস। মৌ, মৌ। ও বাবা। হ্যাঁ এসো, নাও তোমার কথা বলো। না বাবা, তুমি বসো। না, আমি একটু আসছি মা। শোনো মৌ, ডোন্ট ওয়ারি, একদম চিন্তা করবে না, অ্যাবসলিউটলি নরমাল লাইফ লিড করো। তোমার বিপদ মানে তো আমারও বিপদ। মামলা করেছে, করুক না। মাত্র আধ ঘন্টা আগে পৌঁছতে পারলেও মেয়েটাকে বাঁচানো যেত রাতুল। আহা, তুমি কি বলো তো, মেয়েটার যতদিন আয় ছিল ততদিনই তো বাঁচবে নাকি? বাইদে ভাই মৌ, বিকেলে কিন্তু উর্মিদের ওখানে যেতে হবে, বার্থডে পার্টি, মনে আছে তো? না রাতুল, আমি যাব না। কেন? আমার শরীরটা ভালো নেই। শরীর ভালো নেই নাকি কোথাকার কোন মেয়ে মরেছে সেই বিষয়টাকে ইস্যু করে ঝামেলা পাকাতে যাচ্ছ? না, আমি মোটেও ঝামেলা পাকাচ্ছি না রাতুল, বরং তুমি বলো তো, সারাদিন তুমি কি করো, কোথায় থাকো, পেশার খাতিরে তোমাকে কি করতে হয়, রাত কটায় বাড়ি ফেরো তুমি, নাকি সারা রাতই বাইরে কাটিয়ে আসো? না না, কখন এসব আমি তোমায় জিজ্ঞাসা করিনি, কিন্তু তুমি তুমি আমার ব্যক্তি স্বাধীনতাকে অপমান করেছো রাতুল, আমার পেশা ইন্টারফেয়ার করেছো তুমি, আমার প্রতিটি কাজেই তোমাকে জবাবদিহি করতে হচ্ছে। কিন্তু কেন, কেন বলো কেন? সে তো কেবল আমি মেয়ে মানুষ বলেই, পুরুষ হলে নিশ্চয় এমন হতো না, তাই না রাতুল? প্লিজ মৌ, একটা সিলি ম্যাটার নিয়ে আর কত টানা হাঁচড়া করবে বলো? সিলি ম্যাটার? একজন মানুষের মৃত্যুকে তুমি সিলি ম্যাটার বলছো? মৃত্যুতেও তোমার কোনো রিয়াকশন নেই। আচ্ছা আচ্ছা, আমি কি তাই বলেছি নাকি? তোমার বিরুদ্ধে এই যে মামলাটা হয়েছে, এতে কি আমি কম পার্টেড হয়েছি বলো? আজও আনোয়ারকে নিয়ে উকিলের সঙ্গে কথা বলে এলাম। রাতুল, একটা মামলা জীবনের ছন্দটাকে একটু ডিস্টার্ব করতে পারে বটে, আর কিছু নয়, কিন্তু কিন্তু একটা মৃত্যু রাতুল, একটা মৃত্যু একটা মানুষের ইয়েস থেকে নো হয়ে যাওয়া, তা যদি হয় কারোর খামখেয়ালির কারণে, কারোর ইগোর কারণে, আর সেই দায়ী ব্যক্তি যদি কোনো দায়বোধই না করে, বরং নিজের ভেতরে নিশ্চিদ্র যুক্তি দাঁড় করিয়ে নিরাপরাধ শাস্তি চায়, তাকে ক্ষমা করা যায় না রাতুল। রাতুল, আমি 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 তোমাকে ক্ষমা করতে পারবো না রাতুল, কিছুতেই না, কিছুতেই না। প্লিজ শান্ত হও, শান্ত হও, তুমি নিজেই এখন অসুস্থ, এ সময় দুশ্চিন্তা করা ঠিক না। আচ্ছা আচ্ছা, কেন ভাবো না বলো, কেন ভাবো না সেদিন ছিল একটা দুঃস্বপ্ন, ব্যাড ড্রিম। মা, মা। ও খোকা, উঠেছিস? আমি আর ভাবলাম কাল তোরা অনেক রাত করে ফিরেছিস, আর একটু ঘুমিয়ে নিবি। মা, মৌ কোথায়? রাইমকে নিয়ে স্কুলে গেছে।
এক্ষুনি চলে আসবে। তুই বেরোবি কটায়? ঘন্টাখানেকের মধ্যে। মা, বলবি কিছু? দুপুরবেলাটা মৌয়ের দিকে একটু খেয়াল রেখো তো মা। কেন রে? ও হ্যাঁ, মেয়েটা আসলে এবার একটু বেশি অসুস্থ। রাইমের বেলায় ওর এমনটি হয়নি, আর হবেই বা না কেন, এত বড় একটা ধকল। হ্যাঁ মা, ঠিকই বলেছ, বিষয়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। মামলাটার কত দূর কি হলো? উকিলের সঙ্গে কথাবার্তা হয়েছে তোর? মা, মামলাটা তো কোনো ফ্যাক্টর না, ওই মৌটাই বেশি প্রবলেম করছে। আলটিমেটলি বোধহয় ওকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। মানে কি হয়েছে ওর? মৌ বলেছে মৃত মেয়েটা নাকি ওর ঘুমের ঘরে বা যখন সে একা থাকে তখনই তার কাছে আসে, এসে ওর মৃত্যুর কৈফিয়ত চায়, নানাভাবে নাকি মৌকে জ্বালাতন করে। বলছিস কি রে খোকা? এ তো দেখছি সাংঘাতিক বিপদ। আশ্চর্য হয়ে যাচ্ছি, একজন হায়ার এডুকেটেড মহিলা, একজন ডাক্তার কি করে এমন ধ্যান ধারণা, এমন মানসিকতার হয়? কেন, কে করেছে সে? আসলে মেয়েটার মানসিক রিয়াকশন হয়েছে। আসলে মৌ সেদিন ক্লিনিকে মৃত মেয়েটাকে দেখে ভয় পেয়েছিল, না তো সবটাই তার ভরম, আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছে। না রে খোকা, মৌয়ের ব্যাপারটা এমন ভাবে নিস না। মেয়েটা বড় ভালো রে, তুই আজই একজন বড় ডাক্তারের সঙ্গে আলাপ কর। হ্যাঁ, আমি ডক্টর জামানের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, কালই নিয়ে যাব ভাবছি। এখন তিনি গেলেই হয়। ও হ্যাঁ মা, তুমি ওকে এ ব্যাপারে কিছু বলো না যেন। না না, পাগল। কেমন আছেন ডাক্তার আপা? কে 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 তুমি? তুমি তুমি আবার এসেছো? হ্যাঁ, এলাম। কেন কেন এসেছো? কেন আসো তুমি বারবার? কেন? আপনাকে না দেখে থাকতে পারি না যে ডাক্তার আপা। কি সুন্দর সাজানো গোছানো সংসার আপনার, স্বামী, ফুটফুটে ছেলে, আবার আরো একজন আসছে। বাহ, কি সুখ আপনার! আমার ভীষণ হিংসে হয়, ভীষণ। এই এই মেয়ে, তুমি রোজ রোজ আমায় এক কথা শোনাও কেন? জানেন জানেন ডাক্তার আপা, আমারও যে আপনার মতন এমন একটা জীবনের ভীষণ শখ ছিল। আপনাকে সে কথা বলেও ছিলাম, কিন্তু হলো না। আমি আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরে প্রাণ ভরে আদরটুকু করতে পারলাম না। সে তোমার ভাগ্য, তোমার আয়ু ছিল না। মিথ্যে বলবেন না আপা, আপনারা সুখ কেনার কাজে ব্যস্ত ছিলেন, তাই তো অকালে আমাকে চলে যেতে হলো। জানেন, আমার মেয়েটা, আমার সোনামণি মায়ের বুকের উষ্ণতার জন্য কাঁদে, সারা জীবনই কাঁদবে। এই এই কাঁদবে না বলছি, কাঁদবে না। আমি সইতে পারি না। যাও যাও, তুমি চলে যাও, চলে যাও, আর কখনো আসবে না। কেন ভয় পাচ্ছেন? আপনাদের এত সুখ, তবু আরো সুখ চাই আপনাদের, আরো অনেক অনেক সুখ, সুখের পিঠে সুখ। তাই তো আনন্দ উল্লাসে মেতে আমার মতো একটা সাধারণ মেয়ের মৃত্যুকে তোয়াক্কা করেননি। না না, তোমার কথা ঠিক না।
আমি অবশ্যই যেতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আপনার স্বামী কোথায়? কোথায় আপনার উচ্চ শিক্ষা? কোথায় আপনার নারীত্বের মর্যাদা? কোথায় আপনার মানুষ হিসেবে স্বাধীনতা? তবে কি আপনিও স্বামী নামক প্রভুর বেড়ি পায়ে সংসারের ঘেরাটোপে বন্দী এক আটপৌরে নারী? বস্তির কুলসুম আর আপনার মাঝে কোনোই তফাৎ নেই? না না, নেই নেই, কোনো তফাৎ নেই। তুমি ঠিকই বলেছ সোমা, আমরা নারীরা নিজের ভেতরে নিজেরাই ভীষণ আটপৌরে। শক্তি নেই, সাহস নেই। বস্তির কুলসুম আর ডাক্তার মহুয়া, আমরা দুজনেই সংসার ভেঙে যাওয়ার ভয়ে জড়সড়। মৌ, মৌ, কি হলো? কথা বলো। এই এই স্বপ্ন দেখছো? মৌ, মৌ, কি হলো? কথা বলো। সে কি, এত ঘেমেছো? ভিজে গিয়েছে তো। পানি খাবে? পানি দেবো? রাতুল, রাতুল, সে আবার এসেছিল। ওই ওই দেখো, এখনো দাঁড়িয়ে আছে, হাসছে হাসছে। সে কে? সোমা, সোমা এসেছে। সোমাটা আবার কে? ওই যে সে মৃত মেয়েটা। ও নো, এ আমি সহ্য করতে পারছি না। অসহ্য, অসহ্য। রাত দুপুরে কার এসব সহ্য হয়? মৌ, মৌ, টু মাচ, টু মাচ। মৌ, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো নাকি আনন্দ করবো? ধেই ধেই করে নাচবো? গেট আউট ফ্রম হিয়ার। আমি তোমাকে সহ্য করতে পারছি না। কি কি হয়েছে রে খোকা? রাত দুপুরে এত চেঁচামেচি করিস কেন? কিচ্ছু না মা। মা, তুমি ওকে এখান থেকে সরে যেতে বলো। আমি ওকে স্ট্যান্ড করতে পারছি না। প্লিজ দিয়ে যাও ওকে। খোকা, মা মা, আমরা যাচ্ছি কোথায়? নানুর বাসায়। মা, কি মজা, কি মজা। মা মা, এই মা শোনো। কি হয়েছে রাইম? মা শোনো, আমরা কিন্তু 5 দিন না 10 দিন না 100 দিন থাকবো। আচ্ছা, থেকো থেকো। এখন যাও তো বাবু, দিদার কাছে যাও, আমি ডাকলে এসো। না, আমি যাব না। মা, এই ডলটা ব্যাগে নাও তো, আমি আমার গাড়িগুলো নিয়ে আসছি। আচ্ছা যাও তো রাইম, বিরক্ত করো না, যাও বাবা। মৌ, এসব হচ্ছেটা কি? কি হচ্ছে বলো তো? আহা, আমি বললাম তো সরি সরি সরি। আচ্ছা, রাগের সময় কারো মাথা ঠিক থাকে বলো? তোমার থাকে? রাতুল, আমি তো রাগ করিনি, এমনি অনেকদিন মা বাবার ওখানে যাচ্ছি না তো, মাকে দেখতে বড্ড ইচ্ছে করছে তাই। আচ্ছা ঠিক আছে, সে আমি 2-1 দিন বাদে তোমাকে নিয়ে যাব। এখন রাখো তো এসব গোছগাছ। মাপ চাচ্ছি বাবা। এসো, নাস্তার টেবিলে সবাই বসে আছে। তুমি যাও রাতুল, আমার কেমন বমি বমি লাগছে, আমি বাথরুমে যাব। কি সাত সকালে গোছগাছ? বলি, যাচ্ছটা কোথায়? আরে আনোয়ার, তুই এ সময়? তোর জন্যই তো আসতে হলো রে। বস বস। কি খবর বলতো? কিছু কি করতে পেরেছিস? উকিল কি আশ্বাস দিল কিছু? আরে, মামলা জিততে পারবো না? দেখ, মামলা করা তো অনেক ঝামেলার ব্যাপার রে। ভাবির পক্ষে জোরালো সাক্ষী টাক্ষী লাগবে, বুঝলি? আর সিজারিয়ানে কোনো ভুল ছিল না সে ব্যাপারে সিনিয়র ডাক্তারদের রিপোর্টও লাগবে। আর যেখানে ভাবি নিজেই তো এর বিপক্ষে। হ্যাঁ, সেইটাই তো হয়েছে মুশকিল। নে, ভাবিকে ডাক এবার। তার আগে বল, কি খাবি? খাওয়া দাওয়া পরে, আগে ভাবিকে বল কোন রকম কৃপণতা না করে সমস্ত উপকরণের আধিক্যে আমাকে 1 কাপ গরম গরম কফি দিতে। কফি? দাঁড়া বলছি। হ্যাঁ, কথাটা জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছি, তোরা কবে যেন ফ্ল্যাটে উঠছিস? এই তো জানুয়ারির শেষের দিকে উঠবো ভাবছি। খালাম্মা খালু তো এখানেই থাকছেন না? হ্যাঁ, মা বাবা আর এই বয়সে কোথায় যাবেন? আর ওখানে গিয়ে ওনারা ইজিও ফিল করবেন না। বস, তোর কফি বলে আসি।
এত মনোযোগ দিয়ে বলছো লতা? তখন থেকেই দেখছি যতটা না কাঁটায় তুলছো তার চেয়ে বেশি খুলে ফেলছো। কি সোয়েটার নাকি ওটা? হ্যাঁ, কেমন যেন বারবারই ভুল হয়ে যাচ্ছে। চোখটা বোধহয় একেবারেই গেল। ভুলের কথা বলছো লতা? জীবনের কোনো হিসেবই তো মিলল না। আমি জানি তোমার মনটা খারাপ, কিন্তু কি লাভ? যারা যাচ্ছে তাদের যেতে দাও, এটাই তো ধর্ম জীবনের। যাচ্ছে যাক, সেজন্য কে বাধা দিচ্ছে বলো? ফ্ল্যাট কেনার কথাটা পর্যন্ত চেপে গেল, এমনকি মুঠও একবার পড়লো না। না না না, ওকে দুষছো কেন? ও তো পরের মেয়ে, নিজের ছেলে। তার কথাটা একবার ভাবো। দেখলে না কাল যখন জিজ্ঞেস করলাম কেমন মুখের উপর বলে দিল ওদের একটা প্রাইভেসি আছে, তাছাড়া আলাদা থাকলে সম্পর্ক ভালো থাকে, আর এতে যেন আমরা মন খারাপ না করি। হ্যাঁ, কথাগুলো বলতে খোকার মুখে একটু আটকালো না। এই তো সেদিন, তাই না? সেদিনও মায়ের আঁচল না ধরে খোকা ঘুমোতে পর্যন্ত পারত না। হ্যাঁ, কত স্বপ্ন। খোকা ইঞ্জিনিয়ার হবে, মস্ত বড় ইঞ্জিনিয়ার। এসএসসিতে খোকাকে স্ট্যান্ড করতে হবে, তাই রাত জেগেও যতক্ষণ পড়তো তুমি ঠিক ওর পাশে বসে থাকতে। আর তুমি করনি? খোকার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অতিরিক্ত পয়সা জোগাতে অফিসে হাড় ভাঙা খাটুনির পর বিশ্রামের পরিবর্তে টিউশনি করনি? করেছি। আমার কথা বাদ দাও, জীবনটাই তো কেটে গেল কষ্টে কষ্টে। বাবা মার অনেক ছেলে মেয়ের মধ্যে মানুষ হয়েছি। ছোটবেলায় কখন একটা আস্ত ডিম খাওয়ার কথা ভাবতে পারিনি। মা সুতো দিয়ে ডিমটাকে কেটে ভাগ করে আমাদের দিতেন। আমরা সেই ডিমটাকে প্লেটের এপাশ ওপাশ গোড়াগড়ি করতে করতে ভাত খেয়ে নিতাম। খাওয়া শেষে ডিমটাকে হাতে নিয়ে খাবো বলে, হ্যাঁ ওই তো ওটুকুই ছিল আমাদের সুখ, এর বেশি নয়। আমি মানি না, মানবো না। আমার হিসেবে আমি কড়ায় গন্ডায় চেয়ে নেব। জীবনের সব সুখ আমি ওর জন্য বিসর্জন দিয়েছি। দেইনি বলো, দেইনি? অবুঝের মতো কথা বলল লতা। বাবা মা সন্তানের জন্য যা কিছু করে বিনিময়ের আশায় করে না। হ্যাঁ হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। নিঝুম রাত, সবাই ঘুমিয়ে, রাতুলো, কিন্তু কিছুতেই ঘুম আসছে না আমার। কি করব আমি? জীবনের কোন বাঁকে এসে দাঁড়িয়েছি আজ। রাতুল এত হিংস্রভাবে অপমান করতে পারলো আমায়, আর পারবেই বা না কেন? অবশ্য এর চেয়ে অনেক জঘন্য কিছুই তো সে করতে পারত। কি নির্লজ্জ ভাবে সে তার বাবা মাকে বলতে পারল যে একসঙ্গে থাকলে তার প্রাইভেসি নষ্ট হয়। প্রাইভেসি মানেই তো তার বন্ধু বান্ধবী হই হুল্লোড়। দিনে দিনে টাকার নেশা রাতুলকে কোন বিপজ্জনক জায়গায় এনে পৌঁছে দিচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি নষ্ট জীবাণু ওর বিবেক, অনুশোচনা, সুস্থ বোধ শক্তিকে গ্রাস করে ফেলেছে। এ অবস্থায়
আমি এখন কি করব? আমি কি করব? আমি আমি কি করব? কি ওখানে? কি হাসে? তুমি ডাক্তার আপা, আমি। তুমি তুমি কি চাও? কি চাও? প্লিজ প্লিজ চলে যাও, তুমি চলে যাও। আমায় তাড়িয়ে দিচ্ছেন কেন? কেন তুমি আমায় এত জ্বালাতন করো বলো তো? কেন? আর করব না, বিশ্বাস করুন, আর আসবো না যদি আপনি আজ আমার কথা শোনেন। কি কথা? বলো বলো। আপনি একটু আগে মুক্তির কথা বলছিলেন না? আমি আপনাকে মুক্তির পথ বলে দিতে পারি। তুমি? কিন্তু কিভাবে? আসুন, আমার সাথে আসুন। কোথায়? কথা না, আসুন আমার পিছু পিছু। আসুন, 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 আসুন। কি ভীষণ অন্ধকার, কোথায় পা ফেলবো কিছুই তো বুঝতে পারছি না। আমার ভীষণ ভয় করছে। এই তো একটু পরেই আমরা ছাদে পৌঁছব। ছাদে কেন? ওখানে গেলেই তো আপনার মুক্তির পথ। আমি পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি। আমার বাচ্চাটা কি হবে? আমার বাচ্চাটা মরে যাবে। যে পৃথিবীতে এলেন না, তার জন্য আপনার এত মায়া, এত চিন্তা। বাবা, তুমি? হ্যাঁ, মৌয়ের জ্ঞান ফেরেনি না? ডাক্তার বললেন কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। তুমি এক কাজ করো, তোমার মা তো বাসায় চলে গেছে, তুমিও যাও, বিশ্রাম নাও একটু, আমি আছি। আমি ক্লান্ত নই বাবা। ক্লান্ত নও বললেই তার হলো না? সারা রাত জেগে আছো কেন এমন হলো বাবা? হ্যাঁ, ডাক্তার তো বলছে ভয়ের কিছু নেই, বাচ্চাটা হয়তো বাঁচানো গেল না, কিন্তু মৌ তো। হ্যাঁ বাবা, ভুলটা বোধহয় আমারই। হ্যাঁ, ডাক্তারও তাই বলেছে। সোমা নামের মেয়েটার মৃত্যু মৌ কিছুতেই সহজভাবে নিতে পারেনি, নিজেকে দায়ী করেছে। তোমার উচিত ছিল ওর মানসিক শকটা সহানুভূতির সঙ্গে নেয়া, ওর প্রতি তোমার অমানবিক আচরণ। বাবা, আমি কিছুতেই টের পাইনি ও কখন বিছানা ছেড়ে উঠে গিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারছি না ও ছাদে কেন যেতে চেয়েছিল। আমার ধারণাও হয়তো সেই মৃত মেয়েটার অশরীরী আত্মাই ওকে ডেকে নিয়ে গিয়েছিল। তোমার ধারণাই বোধহয় ঠিক বাবা। বাবা, মৌয়ের জ্ঞান ফিরেছে। হ্যাঁ, তাই তো দেখছি। মৌ, এখন কেমন লাগছে রে মা? ভালো বাবা। মৌ, 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 তোমরা কথা বলো, আমি দেখি ডাক্তার কোথায়। কেমন? মৌ, মৌ, তুমি ভালো আছো? চোখ বন্ধ করলে কেন মৌ? আমার দিকে তাকাও প্লিজ মৌ। বিশ্বাস করো, আই এম সরি। সরি মৌ। কেন? আমি তোমার কষ্ট বুঝতে পারছি মৌ। বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি আমি আবার আগের মতো থাকবো। তুমি,
আমি, রাইম, মা, বাবা, আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে। চেষ্টা, হ্যাঁ হ্যাঁ, চেষ্টা আমিও করতে চাই, আমিও রাতুল। যদিও আগের মতো কিচ্ছু হবে না, কিচ্ছু না, তবু আশা করতে দোষ কি? যদি হয়, যদি হয়। এতক্ষণ সুখের পিঠে সুখ নাটকের অভিনয় শুনলেন।